হ্যাঁ, তাহলে তো হচ্ছে যে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, হুম। সূত্রটা দেখতেছো তোমার চোখের সামনে? ওই যে ইনিশিয়াল ইমপারফেকশনে, এটা তো ম্যাথটা তো ইনিশিয়াল ইমপারফেকশন, বুঝছো? হ্যাঁ, ইনিশিয়াল ইমপারফেকশনে দুইটা সূত্র আছে না, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে কি ভি এল বাই টু। রিয়েল বাই টু। হুম। আচ্ছা, এখন দেখো, এখানে সহজ করে দিছে যে ম্যাথটা কোথায় বলছে, ডিফ্লেকশন এট সি তে বের করতে বলছে, ঠিক আছে? দেখো, হুম। ডিফ্লেকশন এট সি, ডিফ্লেকশন এট সি মানে হচ্ছে মিড স্প্যানে। তাহলে সূত্র কোনটা ইউজ করবো বলো তো? ভিএল বাই টু না? হুম। হ্যাঁ, হুম। কারণ এটা তাহলে হ্যাঁ, মিড রিয়েল বাই টু। ভিএল বাই টু এর সূত্রটা কি ছিল বলো? ভিএল বাই টু এর ভি সূত্রটা, নট আই ডিভাইডেড ওয়ান মাইনাস পি ডিভাইডেড পিসিআর। হ্যাঁ, এই যে ভি ভি আই নট আই ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই পিসিআর ছিল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে, আমার এখানে কি কি অজানা সেটা দেখতে হবে। আমাকে বের করতে বলছে ডিফ্লেকশন এট সি যখন পি হচ্ছে কত, 200 কি, ঠিক আছে? হুম। ওকে। তাহলে দেখো সূত্রটা লেখো, দেখো, ভি এল বাই টু, ভি এল বাই টু এর সূত্রটা কি? ভি নট আই ইন্টু কি, ভি নট আই। ওয়ান মাইনাস পি, পি বাই পিসিআর না? পি কত এখানে, 200 হুম। কিপ না, হ্যাঁ, 200। হ্যাঁ। ডিভাইডেড বাই পিসিআর, ঠিক আছে? তাহলে দেখো, হুম। এখানে তুমি কি, তোমাকে এখানে বের করতে বলছে ভিএল বাই টু মানে মিড স্প্যানের ডিফ্লেকশন, ডিফ্লেকশন এট সি হ্যাঁ। পয়েন্টে। তাহলে ভিএল বাই টু বের করতে আমার ডান পাশে কি কি অজানা আছে? আহ দেওয়া ভি নট আইটা। ভি নট আইটা জানতে হবে আর পিসিআরটা জানতে হবে না? হ্যাঁ, পিসিআরটা জানতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তো পিসিআরটা হচ্ছে অয়লার বাকলিং লোড। তো অয়লার বাকলিং লোডের সূত্রটা বের করে ফেলি তাহলে, ঠিক আছে? হুম। হুম। তাহলে পাই, পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার করে আমরা অয়লার বাকলিং লোডটা পেয়ে গেছি, ঠিক আছে? হুম। তা- আর আর তাহলে আর কি বাকি থাকে? আর বাকি থাকে ভি নট আই। হ্যাঁ, ভি নট আই মানে হ্যাঁ। কি, ইনিশিয়াল ইমপারফেকশনটা বের করতে বলছি। ইনিশিয়াল হুম। ইমপারফেকশন বের করার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেই ক্লুটা কি বলতো? যে 100 কিপ হইলে মিড এক স্প্যানের ইঞ্চি। ডিফ্লেকশন 1 ইঞ্চি। এক ইঞ্চি। তাহলে হুম। ওই একই সূত্রে, ওইটাও কি মিড স্প্যানের কিন্তু বলছে সি পয়েন্টে, ঠিক আছে? হুম। ওই হুম। একই সূত্রে হুম। 1 ইঞ্চি বসায়ে আমি কি বের করে ফেলতে পারি? ভি নট আইটা বের করে হুম। ফেলতে পারি না? হুম, তাহলে বুঝতে আমি ভি পারছি। নট আইটাও জানি, পিসিআরটাও জানি। ওই ভি নট আই আর পিসিআরটা বসায় এখন হচ্ছে যে আমি কি বের করতে পারি, নতুন 200 কিপের জন্য এল বাই টুটা বের করে ফেলতে পারি। হুম, প্রশ্নটা বুঝছো? বুঝতে পারছি। প্রথমে হচ্ছে যে ইনিশিয়ালটা হ্যাঁ, হ্যাঁ। দেওয়া ছিল, তারপর হচ্ছে 100 কিপেরটা কি হুম। দেওয়া ছিল, একটা এবার কিবোর্ডটা দুইশো দেওয়া ছিল। কিপেরটা, আর 200 কিপেরটা বের করতে হ্যাঁ, বলছে। 200 কিলোমিটার বের করতে হবে, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই অঙ্কগুলো মানে একটু সহজ না? হ্যাঁ, আচ্ছা মানে আচ্ছা, তোমার ওই যে প্রশ্ন যেটা ছিল ওই যে সিটির প্রশ্ন, ওকে। হ্যাঁ, হ্যাঁ। এই অঙ্ক যদি হইতো তাহলে তো একটু ভালো হইতো। এটাতে জাস্ট খালি আমি সূত্র দেখে চলে আসছি, স্যার তাও মার্ক দিছে। মানে স্যারের কথা হচ্ছে, যদি ধরতে পারে যে মানে কপি করছে, তাহলে একদম ক্যান্সেল করে দেয় পুরা, মাথা গরম করে। কেউ যদি সূত্র ভুলও লেখে তারপরে তারা দেখছি যে 4-5 করে দিছে, যেমন আমারে। আমি আচ্ছা মিলিতে পারি না, তারপরে মার্ক পাইছি। আচ্ছা, তোমার 5 নাম্বার সিটি 6 এর কোশ্চেন, 5, ওই যে এ সিম্পলি সাপোর্টেড কলাম, তুমি দেখতেছো প্রশ্নটা? মানে আমি স্ক্রিন শেয়ার করি নাই কিন্তু, তুমি আমাকে আচ্ছা, দিছিলে না? দাঁড়াও। ওকে, একটু দাঁড়ান। আমি তাহলে দাঁড়াও, আমি চেষ্টা করি স্ক্রিন শেয়ার দেওয়ার। কই দিলাম ওটা? স্ক্রিন শেয়ার দিলে কি দেখা যাবে কিনা হ্যাঁ, সেটা। পাইছি, 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 বলেন, বলেন, পাইছি। এই সিম্পলি সাপোর্টেড কলাম পাইছো? হুম। 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 আচ্ছা দেখো, এখানে ইনিশিয়াল ডিফ্লেকশনের সূত্রটা দেওয়া আছে, মানে সূত্র না, একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? লেন্থ হুম। দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, ভিএল বাই টু সমান সমান 3 ইঞ্চি যখন এক্সিয়াল হুম। ফোর্স কত হয়, পি হয়, ঠিক আছে? হুম। আর ওকে। কলাম বাকলিং লোড
এটা কি দিছে PC1 PCR যেটা বইয়ের ক্ষেত্রে আছে, ঠিক আছে? ওকে। আমি দাঁড়াও আবার স্ক্রিনশট দিই, তোমার ম্যাথটা চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে এখানে VL/2 দেওয়া আছে 3 ইঞ্চি ফর এক্সিয়াল লোড P, কলাম বাকলিং লোড দেওয়া আছে VL/2 1 ইঞ্চি যখন কলাম বাকলিং লোড দেওয়া আছে। মানে এখানে দেখো, এখানে হচ্ছে যে অন্যরকম ভাবে দেওয়া আছে একটু। জিনিসটা কি, দুইবার কি দেওয়া আছে, মিড স্প্যানের ডিফ্লেকশন দেওয়া আছে, একবার 3 ইঞ্চি দেওয়া আছে, একবার 1 ইঞ্চি দেওয়া আছে। এটার মতোই দেখো। হ্যাঁ, এটাতে এটার তোমার এখানে আর এটার মধ্যে তফাৎ কি জানো? এখানে কি দেওয়া আছে, এখানে বাকলিং লোডটা চেঞ্জ করে দিছে। দেখো, প্রথম ক্ষেত্রে বাকলিং লোড একটা ছিল, সেকেন্ড ক্ষেত্রে কত হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে না? দেখো PC2 সমান সমান 2PC1, দেখছো? দেখছি। আচ্ছা, এখানে তো এখানে এখানে হচ্ছে এক্সিয়াল ফোর্সটা দ্বিগুণ করে দিছিল, মানে পি ফোর্সটা দ্বিগুণ করে দিছিল, আর এখানে ক্রিটিক্যাল ফোর্সটা দ্বিগুণ করে দিছে। এটাই এটা এটা মানে তোমার উদাহরণের সাথে এটাই ডিফারেন্ট। তো এখানে হচ্ছে যে ওখানে যেরকম আমরা দুইটা পি এর জন্য দুইটা ইকুয়েশন পাইছিলাম না, বুঝছো? এখানে হচ্ছে দুইটা পিসিআর এর জন্য দুইটা ইকুয়েশন পাবো, তফাৎ হচ্ছে এতটুকুই। বুঝতে পারছি। মানে একবার তোমার এখানে আমি তোমার ম্যাথটা করছিলাম, এল হচ্ছে 10.7 ফিট আসছিল, আর হচ্ছে একবার 107 পিসিআর এর জন্য 3 ইঞ্চি, আর একবার 214 পিসিআর এর জন্য 1 ইঞ্চি। তারপরে এই দুইটা ইকুয়েশন সলভ করে আমি ভি নট আইটা পাবো আর পিটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। কি করছি বলতো, এখানে হচ্ছে পিসিআর দুইটা দেওয়া আছে, একবার হচ্ছে যে কত 107, মানে হচ্ছে 100 ইন্টু 0.5 ইন্টু 14 না তোমার রোল, ওইটা করে হচ্ছে যে 107 পাবা। 107-এর জন্য 3 ইঞ্চি, আরেকবার দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে মানে হচ্ছে 214, ওই 2 পিসি। আর 214 এর জন্য কত দেওয়া আছে, 1 ইঞ্চি দেওয়া আছে, ঠিক আছে? ওই আগে মানে ওই সূত্রটা, ডান পাশের যে সূত্রটা ছিল, VL/2 সমান সমান VI V0I 1 মাইনাস P ডিভাইডেড বাই PCR, ইনিশিয়াল ইমপারফেকশনের যে সূত্রটা আছে সেটার একবার কি বসাবো, পিসিআর এর মানে 107 পিসিআর এর জন্য 3 ইঞ্চির একটা সূত্র বসাবো, আর একটা হচ্ছে 214 এর জন্য 1 ইঞ্চির একটা সূত্র বসাবো। তারপরে দুইটা ইকুয়েশন সলভ করব, দুইটা ইকুয়েশন দুইটা আননোন আছে, ভি নট আই আর পিটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এটা কি হাতে করাই দিব? আচ্ছা, আমি ইকুয়েশন দুইটা লিখে দিই এখানে, তাহলে বুঝতে পারবা। ইকুয়েশনটা হচ্ছে যে দেখো, এখন দেখো আমার সূত্রটা কি, ভি, দেখতেছো তুমি? VL/2 সমান সমান ইকুয়েশনটা কি ছিল, ভি 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 নট আই 1 মাইনাস পি ডিভাইডেড পিসিআর, পি ডিভাইডেড বাই পিসিআর। এখানে একবার 3 ইঞ্চির ক্ষেত্রে একটা সূত্র বসাবো, ভি নট আই 1 মাইনাস পি ডিভাইডেড বাই কত হবে, এটা হচ্ছে ক্যালকুলেশন করে ওই যে তোমার ওখানে পিসি যে মানটা দেওয়া আছে ওটা 107 আসে, ঠিক আছে? আরেকটা ইকুয়েশন কত, 1 ইঞ্চির ক্ষেত্রে ভি নট আই 1 মাইনাস পি ডিভাইডেড বাই কত, 2 গুণ হয়ে গেছে 214। ওই যে দেখো, ওই যে লাস্ট ইকুয়েশনটা দেওয়া আছে না, PC2 সমান সমান 2PC1। আচ্ছা, তো এই দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে, দেখো ভি নট আই আর পি, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করবা, ভি নট আই পেয়ে যাবা, পি পেয়ে যাবা। তাহলে দেখো প্রথম দুইটা আমি পেয়ে গেছি না, তোমার এই যে কোশ্চেনে দেখো, ফর দা কলাম ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ইমপারফেকশন ভি নট আই আর এক্সিয়াল ফোর্স পি পেয়ে গেছি, ঠিক আছে? ওকে। তারপরে 3 নম্বরে বলছে ভ্যালুস অফ ইআই, ইআইটা বের করতে বলছে। ইআইটা কিভাবে বের করব, পিসিআর এর সূত্রটা মনে আছে? পিসিআর সমান সমান পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার না? হ্যাঁ,
হ্যালো। হ্যালো, পিসিআর এর আচ্ছা 3 নাম্বারের ক্ষেত্রে 5 এর 3। হ্যালো, হ্যাঁ 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 শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ 5 এর 3 এর যে ভ্যালুস অফ ইআইটা বের করতে বলছে, ওটা কিভাবে বের আচ্ছা। করবা? ওটা বের করার জন্য তোমার হচ্ছে যে এই যে অয়লার বাকলিং এর যে সূত্রটা দেওয়া আছে, পিসিআর ইজ ইকুয়াল টু পাই হুম হুম স্কয়ার হুম ইআই হুম ডিভাইডেড বাই এল স্কয়ার, ওখানে ইআইটা আছে না, ওইটাই তো বের হুম করতে হুম। বলছে। তাহলে দেখো এখানে এলটা লাগবে আমার, পাই তো জানো, পিসিআরটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো বলে দেয় নাই মানে ওই যে ইওলা অয়লার বাকলিং এরকম কিছু কিছু বলে দিস, মানে যেই কেসের কথা বলছিলেন আপনি, ওই যে পারফেক্টলি স্ট্রেট, এই জিনিসটা তো এখানে বা এরকম কন্ডিশন তো কিছু বলেনি, তাহলে আমি এই সূত্রটা কি বসাতে পারবো সেটা বলতেছি। এই দেখো এখানে বাকলিং কলামস বাকলিং লোড বলতে অয়লার বাকলিং লোডই বোঝায়, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো এখানে পিসিআরটা বসাবা, এলটা বসাবা, ইটা পেয়ে যাবা, হুম, ঠিক আছে? ইআইটা পেয়ে যাবা, বুঝে গেছে? হ্যাঁ বুঝতে পারছি। Okay, ঠিক আছে। তোমাদের কোশ্চেনটা আসলে একটু ইয়া করে, আমাদের কোশ্চেনও এরকম করে না, মানে কি বলবো। আচ্ছা সেকেন্ড ম্যাথটা দেখো, সেকেন্ড ম্যাথটা হচ্ছে, হ্যালো শুনতেছো? মানে ভাই, মানে ভাই ফার্স্টে সিটি 4 যখন দেখি, এখন আমি তো করছি একভাবে, মানে স্ট্রাকচার দিয়ে দেয়, মানে ছবি দিয়ে দেয়, আমরা বসে অঙ্ক করি। এখন যখন ব্যাক ক্যালকুলেশন করতে গেছে তখনই মাথাটা গেছে গরম হইয়া। একদম প্রথম কোশ্চেন সিটি 4 তো আগে দিছে, তাও কি একসাথে সবগুলা দেয় নাই। প্রথম 20 মিনিটে একটা দিছে, তারপরের 20 মিনিটে আরেকটা দিছে, তারপরের 20 মিনিটে আরেকটা দিছে, এরকম করে করছে। এখন আমি চাইলেও ওই 6 নাম্বার বা 5 নাম্বার আগে দিব, এটাও সম্ভব ছিল না। অনেক ঝামেলা করছে, এটা ইচ্ছা করে করছে স্যার। এখন পোলাপান করতেছে আসলে পাস করানোর ইচ্ছা নাই, আমাদের উপর কেন জানি চেয়ে আছে স্যার। অনলাইন ক্লাস বুঝেন না, এটাই আর কি। মানে স্যারের ধারণা আমরা সব নকল করে পরীক্ষা দিচ্ছি, এটা হলো স্যারের ধারণা। আচ্ছা দেখো 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো এক্সিয়াল লোডটা একটু দূরে না কলাম থেকে, হ্যাঁ। একটু দূরে, তাহলে কি এক্সেন্ট্রিক ভাবে লোডটা পড়তেছে, কনসেন্ট্রিক ভাবে না, মানে একটু দূরে হইলে এক্সেন্ট্রিক লোড বলে। তাহলে দেখো আচ্ছা। the the column ACB is supported to compressive load at both ends at an eccentricity of E. If the deflection at C is for exokip is 1 inch, তাহলে calculate the values of E and the deflection at C for E is equal to 200 kips। আচ্ছা EI এর মানটা দেওয়া আছে। এখন দেখো এখানে কি বলছে, এখানে আমরা কোন সূত্রটা ইউজ করব? ইনিশিয়াল ইমপারফেকশনের সূত্রটা ইউজ করব না, কেন? এখানে ইমপারফেকশনের কোনো কথাই বলা নেই। আমাদের এখানে বলছে কিসের কথা? এক্সেন্ট্রিসিটির কথাটা। এক্সেন্ট্রিসিটির কথাটা যেহেতু বলছে, এক্সেন্ট্রিসিটি সূত্রটা ইউজ করব। মনে আছে এক্সেন্ট্রিসিটির সূত্রটা? দেখো আচ্ছা এখানে দেখো এক্সেন্ট্রিসিটির দুইটা ভিএক্স সূত্র, ভিএক্স এর একটা, VL/2 হ্যাঁ ইকুয়াল হ্যাঁ ভিএল বিএল বাই বাই টু ইকুয়াল সেক পাই/2 রুট রুট ওভার, ওভার P/PCR হ্যাঁ -1। 1। এখন দেখো এটা কেন ইউজ করতেছি, আমাদের সি পয়েন্টে যেহেতু বের করতে বলছে, ঠিক আছে, যেহেতু মিড স্প্যানে ডিফ্লেকশন, ঠিক আছে। এখন আচ্ছা। হচ্ছে এটার ক্ষেত্রে এই যে সূত্রটাতে একটু আচ্ছা, তাকায় দেখো, প্রত্যেকবারই কি যেমন প্রত্যেকবারই বলে দিছে ইনিশিয়াল, প্রথম কোশ্চেনে ইনিশিয়াল ডিফ্লেক্টেড, তারপরটা বলেছে এক্সেন্ট্রিটি অফ ই, তার এক্সেন্ট্রিসিটি, মানে কি কোশ্চেনে বলেই দেওয়া থাকবে যে কোন সূত্র ইউজ হ্যাঁ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওয়ার্ডটা আচ্ছা। দেখে তুমি বুঝে যাবে কোন সূত্র ইউজ করবা, হুম, বুঝতে ঠিক আছে। পারছি। ওকে, ঠিক আছে। তার হুম। তারপরেরটা কিসের বলতো, ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি, আরেকটা সূত্র আছে না, ওইটাও হ্যাঁ বুঝবে। হ্যাঁ আছে। হুম। ওকে, তাহলে ঠিক দেখো আছে। এখানে এই সূত্রটার ক্ষেত্রে তোমাকে যদি কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ ই এন্ড ডিফ্লেকশন এট সি, সি পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে, মানে VL/2 বের করতে হবে, ঠিক আছে। VL/2 হুম বের করার জন্য আমার ডান পাশে কি কি অজানা আছে, পি অজানা আছে, পিসিআর অজানা আছে, আর ই সেক পাই/2 এগুলো তো জানি। হুম পি হুম পি পি কত, পি এর ক্ষেত্রে বের করতে বলছে 200 কিপের ক্ষেত্রে বের করতে বলছে, ঠিক আছে। দেখো হুম ফর 200 কিপের জন্য, তাহলে পি হবে যে কত, 200 কিপের জন্য পিসিআরটা বের করে ফেলতে হবে না? হুম হুম। পিসিআরটা আমি কিভাবে বের করব, ওই যে অয়লার বাকলিং লোড থেকে, ঠিক আছে, অয়লার বাকলিং থেকে পিসিআরটা বের করব, ঠিক আছে। আচ্ছা। আর হচ্ছে হুম 200 কিপের জন্য
তাহলে অয়লার বাকলিং রোডে পিসিআরটার জন্য হচ্ছে 304.62 কিপ পেয়ে গেছি সূত্র বসায়ে 304.62 কিপ পাওয়ার পরে এবার হচ্ছে যে 200 কিপের জন্য সূত্রটা লিখবো, সূত্রটা লিখে সব বসায় দেখতেছি যে 3.95 ইঞ্চি আসতেছে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ই বের করার জন্য। আচ্ছা, এখানে এই সূত্রটা ইউজ করার আগে আমার এখানে একটা অজানা ছিল। অজানা থাকার কারণে আমাকে আগে 100 কিপের জন্য সূত্রটা লিখে ওখান থেকে ইটা বের করে নিতে হবে। ইটা বের করে নিয়ে তারপরে আমি 200 কিপের জন্য ডিফ্লেকশন কত হয় সেটা বের করতে পারবো। ওকে, আচ্ছা। মানে আমি আবার যদি বলি, ধরো 100 কিপের জন্য ডিফ্লেকশন দেওয়া আছে 1 ইঞ্চি, 200 কিপের জন্য তোমাকে ডিফ্লেকশন বের করতে বলছে, ঠিক আছে? কিন্তু 200 কিপের জন্য ডিফ্লেকশন বের করার সময় তুমি দেখতেছো যে এর মান জানো না, ঠিক আছে? এর মানটা কোথা থেকে বের করে নিবা? 100 কিপের ডিফ্লেকশন যেহেতু 1 ইঞ্চি দেওয়া আছে, ওখান থেকে আমি এর মানটা বের করে নিয়ে আমি এখানে বসায়ে 200 কিপের জন্য ডিফ্লেকশনটা বের করে ফেলবো। ওকে, একটু বলতে পারবা কি করছি? মানে ফার্স্টে বলছেন যে এই প্রথম সূত্র থেকে ই এর মান বের করব, তারপরে সেই ই এর মানটা দ্বিতীয়তে বসাবেন, এটাই তো বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর তোমার ওই যে সিটি 5 এর কোয়েশ্চেন আর সিটি 4 এর কোয়েশ্চেন, ওগুলো তো অন্য চ্যাপ্টারের, এই চ্যাপ্টারের না। আচ্ছা, এটা এটা হচ্ছে যে ওই যে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটির যে ম্যাথটা, ঠিক আছে? এখানে দেখো, আচ্ছা, এখানে অনেক হাবিজাবির কথা বলছে। এই যে বাকলিং টেস্ট করতেছে 30 ইঞ্চি একটা পারফেক্টলি স্ট্রেট সিম্পলি সাপোর্টেড স্টিল কলামের কথা, যেটা হচ্ছে যে 0.2 ইঞ্চি ডায়ামিটার। আর দেখছে যে তারা দেখতেছে পরীক্ষা করে দেখছে যে 200 কম্প্রেসিভ ফোর্স 200 পাউন্ড যদি আমি দিই তাহলে কলামটা বাকল করে, ঠিক আছে? আর তাদের ট্রান্সভার্স মিড স্প্যান ডিফ্লেকশন কত হয়? 4 ইঞ্চি। তোমাকে ট্রান্সভার্স মিড স্প্যান ডিফ্লেকশন মানে হচ্ছে যে, দেখো একটা কলাম, ট্রান্সভার্স মানে বুঝো, ধরো এটা হচ্ছে লংগিটিউডিনাল, ট্রান্সভার্স মানে হচ্ছে যে ক্রস সেকশন বরাবর, ঠিক আছে? তো ট্রান্সভার্স মিড স্প্যান ডিফ্লেকশন মানে হচ্ছে যে মাঝখান বরাবর তার ডিফ্লেকশন কত হচ্ছে? 4 ইঞ্চি। মানে মিড স্প্যানের ডিফ্লেকশন হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আমার ডান পাশের সূত্রগুলো ইউজ করতে হবে না, কোনগুলো ইউজ করব? মানে সরি, বাম পাশের সূত্রগুলো ইউজ করতে হবে না, সবসময় কোন সূত্রগুলো ইউজ করবো? ডান পাশের সূত্রগুলো, মানে L/2 এর সূত্রগুলো, যেহেতু মিড স্প্যান বলে দিছে। আচ্ছা, প্রথম সূত্রটা বলছে এক্সেন্ট্রিসিটি বের করতে। এগুলো ছাড়াও কি হয়? মিড স্প্যান ছাড়াও কি হয়? হ্যাঁ, মিড স্প্যান ছাড়াও তো হয়, তুমি দেখতেছো না? এই দেখো, একটা কলাম যদি বাকেল করে তাহলে তো এভাবে বাকেল করবে, তো মিড স্প্যানে হচ্ছে সর্বোচ্চ বাকেল করে, এখানে একটু কম হয়। যত সাপোর্টের দিকে যাবা তত হচ্ছে কি হবে? ডিফ্লেকশনটা কমে যাবে, কিন্তু হচ্ছে তো। ধরো এখানে যদি 4 ইঞ্চি হয়, এখানে তো 2 ইঞ্চি 1 ইঞ্চি হচ্ছে। মানে ওইটা বলি নাই, বলতেছি যে এরকম ম্যাথ আসে কিনা সেটা বলতেছি। আমি দেখি নাই, কিন্তু তোমাদের আচ্ছা, কোয়েশ্চেনে তো তোমাদের স্যার তো যে কোনো কিছু দিতে পারে, বুঝছে বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বুঝছি। এখন তোমার হচ্ছে ডান পাশের সূত্রগুলাই মনে রাখলে হবে। আর তোমাদের যেহেতু অনলাইনে এক্সাম হচ্ছে, তখন তো তুমি খুলেই তো দেখতে পাবে সূত্রগুলো। বুঝছি। আর eccentricity E of the load and resulting moment at column ends due to the load, কি কি বের করতে বলছে? eccentricity E বের করতে বলছে and resulting moment বের করতে বলছে। আচ্ছা, এখন দেখো, যেহেতু এখানে দেখো, তো আমার দেখো এখানে eccentricity E বের করার জন্য আমার এখানে মিড স্প্যানের ডিফ্লেকশনটা দেওয়া আছে কত? 4 ইঞ্চি, ঠিক আছে না? তাহলে আমি মিড স্প্যানের ডিফ্লেকশনের সূত্রটা বসাবো। আর আর এখানে দেখো পারফেক্টলি স্ট্রেট কলাম বলে দিছে, তাহলে আমার ইনিশিয়াল ইমপারফেকশনের সূত্রটা কি ইউজ হবে? না, 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 প্রথম সূত্রটা ওই ইউজ হবে না। ফার্স্টের সূত্রটা ইউজ হবে না। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো
এক্সেন্ট্রিসিটি ই বের করতে বলছে, তাহলে তুমি বুঝছো যে কোন সূত্রটা ইউজ হবে বলো তো? সেকেন্ড সূত্রটা ইউজ হবে না? হ্যাঁ সেকেন্ড সূত্রটা, হ্যাঁ সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্রটা কি ছিল? এক্সেন্ট্রিক মানে হ্যাঁ এক্সেন্ট্রিক ই লোড। কজ, হ্যাঁ, হ্যাঁ যেহেতু ই তোমাকে সেক ই প্রশ্নে ই সেন্ট্রিক। বের করতে বলছে, তাহলে তুমি বুঝছো যে সেকেন্ড সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার হুম সেকেন্ড সূত্রটা হচ্ছে এটা, সেকেন্ড সূত্র এটা না? হুম হুম এই এটার আমার কি কি দেওয়া আছে? 4 ইঞ্চি দেওয়া আছে, মানে মিড স্প্যানের ডিফ্লেকশনটা কত দেওয়া আছে? 4 ইঞ্চি দেওয়া আছে। বাম পাশে দেখো 4 ইঞ্চি দেওয়া আছে। এবার হুম ডান পাশে আমি কি কি জানি না, কি কি বের করতে হবে? দেখো আমাকে এক্সেন্ট্রিসিটিটা বের করতে হবে, তাহলে আমি ইটাই হুম বের করতে হবে, এই ইটা। ঠিক আছে, হুম এটা জানি, ওকে। ইটা বের করতে হবে। আর এই পাশে দেখো পি আর পিসিআর আছে, পি আর পিসিআর এর মধ্যে আমাকে কি দেওয়া আছে? 20 পাউন্ড ফোর্স দেওয়া আছে। মানে কি, আমার পিটা দেওয়া আছে, মানে অ্যাপ্লাইড যে কম্প্রেসিভ ফোর্স। দেখো পি আর পিসিআর এর মধ্যে পার্থক্য জানো? পি হচ্ছে যে যেটা অ্যাপ্লাই হচ্ছে কলামের মধ্যে তখন, সেটা হচ্ছে পি। আচ্ছা। আর পিসিআরটা হচ্ছে অয়েলার বাকলিং লোডটা। হুম আচ্ছা, পিটা হচ্ছে একটু কলামের দাঁড়ান। মধ্যে, পিটা হচ্ছে ই হচ্ছে এক্সপেরিমেন্ট যেটা করার। দেওয়া থাকে যে ফোর্স। হ্যাঁ, মানে যেটা তুমি দিবা কলামের উপরে, তুমি জানো না মানে ওকে। অয়েলার বাকলিং লোড কত। দেখো ওরা যে পরীক্ষা করতেছে চিত্রে, দেখো ওরা ডানে যে পরীক্ষা করতেছে, ওরা তো একটা লোড দিচ্ছিল, সেটা হচ্ছে পি। বুঝছি। ওরা যেটা দিচ্ছে সেটা হচ্ছে পি। কিন্তু কলামের হুম, যে কোনো একটা, তুমি সবসময় মনে রাখবা যে যে কোনো একটা নির্দিষ্ট লেন্থের কলামের একটা হ্যাঁ নির্দিষ্ট অয়েলার বাকলিং লোড থাকে। মানে হচ্ছে যে বুঝতে এই পারছি। এটা যদি 20 ফিটের একটা কলাম হয়, ধরো কথার কথা, 20 ফিট তো হবে হুম না, 5 ফিট হবে, 5 ফিটের একটা হুম কলাম হয়, এই 5 ফিটের কলামে যেহেতু আমি লেন্থ ফিক্সড করে দিছি, একটা ফিক্সড লেন্থের হুম জন্য একটা অয়েলার বাকলিং লোড থাকে। যে কোনো যে কোনো একটা, যদি লেন্থ বাড়াই তাহলে হচ্ছে অয়েলার বাকলিং লোড চেঞ্জ হবে, কিন্তু একটা ফিক্সড লেন্থের হুম, জন্য একটা ফিক্সড কি থাকবে? অয়েলার বাকলিং লোড থাকবে, যদি থাকবে। সাপোর্ট কন্ডিশন সেম থাকে, সাপোর্ট হুম কন্ডিশন যদি ঠিক থাকে। সাপোর্ট কন্ডিশন হুম চেঞ্জ করে দিলে তাহলে হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা সাপোর্ট হুম কন্ডিশন যদি ঠিক থাকে এবং একটা নির্দিষ্ট লেন্থের জন্য একটা নির্দিষ্ট অয়েলার বাকলিং লোড পাওয়া যাবে। আচ্ছা, হুম এখন আমি এই কলামের মধ্যে 100 কিপো দিতে পারি, 200 কিপো দিতে পারি, আমার ইচ্ছা না, মানে হ্যাঁ লোড বুঝতে দিতে পারি পারছি। না, সেটা হচ্ছে পি। হুম ওকে। আমি যেটা ইচ্ছা মতো দিব সেটা হচ্ছে পি। আর যেটা পিসিআর পি, সেটা হচ্ছে যে ফিক্সড করা থাকবে তার একটা লেন্থের জন্য, মানে এটা তার একটা বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, মানে এটার সাথে পি এর কোনো সম্পর্ক নাই? এটার সাথে পি এর কোনো সম্পর্ক নেই। তাহলে আচ্ছা। পিসিআরটা কিভাবে বের করব? পিসিআরটা সূত্র দিয়ে দিছে আমাদের, অয়লার সাহেব দিয়ে দিছে। অয়লার সাহেব সূত্রটা হুম কি দিয়ে দিছে? পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। ঠিক আছে, হুম আচ্ছা। হুম এখানে আবার দেখো, মানে এই সূত্র ব্যবহার করতে গিয়ে আমার কি কি অজানা ছিল সেগুলো আমি বের করে নিচ্ছি। পিসিআরটা অজানা ছিল, সেটা আমি বের করে নিচ্ছি, পিসিআরটা অয়লার সূত্র থেকে আমি বের করে নিচ্ছি। তাহলে পাই হুম স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার, এখানে দেখো ইআই এর মানটা কিন্তু আবার জানি না, মানে হুম এখানে সার্কুলার কলাম আগের বার বলছে, দেওয়া ছিল। আগের বার দেওয়া ছিল, এখন তো জানি না। এখানে দেখো এখানে কি না। কলাম সেটা দেখো, একটা 0.2 ইঞ্চি ডায়ামিটার, ডায়ামিটার কখন ইউজ করি? সার্কুলার কলাম হয়, তো হ্যাঁ সার্কুলার কলামের ক্ষেত্রে আইটা বের করে দিতে হবে তোমার। সার্কুলার কলামের আই এর মান হচ্ছে পাই ডি স্কয়ার, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। এটা কি জানো হুম সূত্রটা? হ্যাঁ জানি, বা পাই আর টু দি পড়ছিলাম। পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আরেকটা কি বলেন? মানে তুমি এখানে এই যে ব্যাসার্ধ বসাইতে পারো, আর একটা হচ্ছে কি ব্যাসও বসাইতে পারো, মানে আর এর আচ্ছা বলতে পারেন, সূত্রটা, হ্যাঁ। মানে ইচ্ছা তুমি বুঝছি এখানে বুঝছি, হ্যাঁ। r/2 যদি বসাও তাহলে সূত্রটা আরেক রকম হবে। মানে তোমার, হ্যাঁ আচ্ছা তোমার এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি একটা জিনিস মনে রাখো, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64ই মনে রাখো। এখন যদি তোমার এখানে ওকে। রেডিয়াস দেওয়া থাকে, তাহলে তুমি সেটাকে হুম কিসে কনভার্ট করে নিয়ে যাবা? ডায়ামিটারে কনভার্ট ডায়ামিটার। করে নিয়ে, তাহলে তোমার একটা সূত্র মনে রাখলেই হচ্ছে। ঠিক আছে, হচ্ছে, হ্যাঁ। ওকে। তাহলে হচ্ছে যে ডায়ামিটার দেওয়া থাকলে তুমি এখানে ডায়ামিটারের সূত্রটা বসাই কি পেয়ে গেছো? ওই মোমেন্ট অফ আয়ের মান পেয়ে ইনার্শিয়া গেছি। পেয়ে গেছো, হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ মোটা বিনাশ পেয়ে গেছি। মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলে তুমি হচ্ছে যে অয়লার বাকলিং লোডের ক্ষেত্রে পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার, ওখানে আই এর মানটা বসাইতে পারবে না?
হ্যাঁ পারবো, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে একটা কথা বলছে যে এটা হচ্ছে কিসের কলাম? স্টিল কলাম। ওকে। স্টিলের স্টিল কলাম যেহেতু এর মানটা ফিক্সড করে দিছে, স্টিল কলামের ক্ষেত্রে এর মানটা হয় 29 ইন্টু 10⁻³ KSI, অথবা 29 ইন্টু 10⁻6 PSI। মানে এটা হচ্ছে এককের। PSI মানে হচ্ছে যে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, আর এটা হচ্ছে কিপ পার স্কোয়ার ইঞ্চ। মানে এটাকে 1000 দ্বারা ভাগ করলে কি হয়ে যায়? 10⁻6টা কি হয়ে যায়? 10⁻³ হয়ে যায়। ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে তোমার এখানে 30 বসাইছে। অনেক বইয়ে 29 দেওয়া আছে, অনেক বইয়ে 30 দেওয়া আছে। ইচ্ছা যেটা যেটা ইচ্ছে সেটা বসাতে হবে। ঠিক আছে? তো এগুলো কি মুখস্থ করতে হবে? স্টিল ছাড়াও কি অন্য কিছু দিবে নাকি আবার, নাকি স্টিলই সবসময় দেয়? স্টিলের কলামই সাধারণত, এখন দেখো কনক্রিটের কলামে তোমার আর বাকলিং তো আর হবে না, মানে খুব হ্যাঁ অল্প বুঝতে হয়। পেরেছি। কনক্রিট সাধারণত হুম, ট্রাস হয়। ঠিক আছে? আচ্ছা, হুম, মানে দুই ধরনের কলাম আছে। একটা হচ্ছে যে আরসিসি কলাম। আরসিসি মানে হচ্ছে রিএনফোর্সড কনক্রিট কলাম। ওখানের ভিতরে কি হুম, থাকে? রড থাকে, আর কি থাকে? হুম। উপরে কি থাকে? খোয়া। কনক্রিট থাকে, হ্যাঁ, হুম, কুয়া থাকে। হুম, আর আরেক হুম, ধরনের কলাম হয় কি? স্টিল কলাম। হুম, এখন দেখো আমাদের দেশে সাধারণত বিল্ডিং টিল্ডিং যা আছে সবগুলাই হচ্ছে রিইনফোর্সড কনক্রিট কলাম। স্টিল কলাম কি হুম, কোথাও হুম। দেখছো? স্টিলের স্ট্রাকচার খুব কম দেখছো, ঢাকায় আছে। এই যে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে তো স্টিল স্ট্রাকচার ঠিক নাই, স্টিল নিয়ে হুম, হুম। পড়াশোনা করে খুব কম। আমাদের একজন স্যারই হচ্ছে যে নতুন মাত্র হচ্ছে যে স্টিলের বাংলাদেশে ইয়া করছে, আমানত স্যার হচ্ছে। কিন্তু কিন্তু ওই যে হাইটেক সিটি যা বানাচ্ছে ওগুলো তো মনে হয় সম্ভবত সবগুলো স্টিল স্ট্রাকচার করবে। কোথায় কোথায়? সবগুলো আস্তে আস্তে। যে হাইটেক সিটি অনেকগুলা বানাবে না, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের যে ফিউচার, অনেক, মানে অনেক দেখলে দেখবা তো যে বেশি দেখবে। গ্লাসের কতগুলা বিল্ডিং থাকে না, পুরাটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, গ্লাস। ওইটাই বলতে চাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলা হচ্ছে যে সব স্টিল স্ট্রাকচার, ওগুলা কনক্রিট দিয়ে হবে না। আবার দেখো যে আমাদের একটা সেতু আছে, ওই যে হার্ডিঞ্জ ব্রিজ, ওই যে হ্যাঁ, সিলেটে, হ্যাঁ, 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 ওই হ্যাঁ, সেতুটা হ্যাঁ। হচ্ছে পুরাটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। ওইটা হচ্ছে হুম, ব্রিটিশ আমলে বানাইছিল, মানে ওরা বানাইতে পারছে। এখন আমরা বানাইতে পারি না কেন? স্টিলের দাম অনেক বেশি, সেজন্য আমরা বানাইতে পারি না। না হলে হচ্ছে স্টিলে বানাইলে হচ্ছে সবচেয়ে সুবিধা, মানে হচ্ছে ভাঙে টাঙে, মানে ইয়া ভূমিকম্প সহনীয় আর কি। হুম, হুম। আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু স্টিল কলামের কথা বলে দিছে, তাহলে হচ্ছে এর মানটা ফিক্সড হয়ে গেছে 30 বা 29 × 10⁶। আর হুম, আই এর মানটা তো তুমি বের করছো এখান থেকে, সূত্র থেকে, বাই এটা থেকে আমি অয়লার ক্রিটিক্যাল লোডটা পেয়ে গেছি। অয়লার ক্রিটিক্যাল মানে পিসিআরটা পেয়ে গেছি। তাহলে আমি এই সূত্রে পিসিআরটা বসাইতে পারতেছি। কম্প্রেসিভ ওকে। ফোর্সড পিটা দেওয়া আছে আমার প্রশ্নে, পিটা আমার প্রশ্নে দেওয়া আছে, মানে ওরা ওই পরীক্ষার সময় যে লোডটা দিছিল, ঠিক হুম, আছে, হুম, ওই হুম। পিটা বসাইছি। VL/2 কত দেওয়া আছে? 4 ইঞ্চি দেওয়া আছে, ওখান থেকে আমি ইটা পেয়ে যাব না? ওকে, হ্যাঁ। ইটা পেয়ে গেছি। এখন দেখো এক্সেন্ট্রিসিটি ইটা পেয়ে গেছি। এখন দেখো রেজাল্টিং মোমেন্টটা বের করতে বলছি। রেজাল্টিং মোমেন্টটা কি? রেজাল্টিং মোমেন্ট হচ্ছে যে, ধরো যখন পারফেক্টলি স্ট্রেইট ছিল, তখন যদি আমি লোডও দিই, তখন কিন্তু তার মোমেন্ট ছিল না। মানে লোড দেওয়ার সাথে সাথে তখন কিন্তু তার মোমেন্ট ছিল না। যখনই বেঁকে গেছে, তখনই হচ্ছে তার মোমেন্ট সৃষ্টি হয়েছে। কেন? কেন বলতো? মোমেন্ট সৃষ্টি হওয়ার জন্য আমরা জানি কি, মোমেন্ট সমান সমান কি, বল ইনটু বাহু। বাহু, হ্যাঁ। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য। এখন দেখো বল যেহেতু যখন স্ট্রেট ছিল, তখন তো কোনো ডিফ্লেকশন হয় নাই, তখন কি আমি বাহু সৃষ্টি হয়েছিল, মানে কি তখন কি কোনো ডিফ্লেকশন হয়েছিল? তখন তো কোনো বাহু মানে হচ্ছে যে একটু দূরে ডিফ্লেকশনটা হয় নাই, তখন তো আমার মোমেন্ট জেনারেট করবে না। যখনই আমার ডিফ্লেকশনটা শুরু হয়েছে, তখনই আমার মোমেন্ট জেনারেট করবে। কেন? ফোর্সের সাথে রিফ্লেক্টেড শেপের একটা ট্রান্সভার্সলি একটা কি হয়ে যাচ্ছে, দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তো সেটার কারণে আমার একটা মোমেন্ট সৃষ্টি হচ্ছে, সেই মোমেন্ট হচ্ছে P/E, সেটা আমি বের করে নিছি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা কি দেখো, প্লাস্টিক মোমেন্টটা বের করতে বলছে, এমপিটা বের করতে বলছে। আচ্ছা, এখানে দেখো তুমি এখানে বুঝতেছই যে প্লাস্টিক মোমেন্টটা বের করতে বলছে, এমপিটা। এমপিটা আমরা কখন বের করি বলতো? ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটির ক্ষেত্রে।
ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি কখন হয়? ওই যে নিচের সূত্র, মানে তোমাকে এখানে প্রশ্নে বলে দিছে যে এটার ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি আছে এই কলামটার, তুমি কিন্তু জানতা না। এই প্রশ্নটা যদি জিজ্ঞেস না করতো তাহলে তুমি বুঝতা না যে এটাতে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি সূত্রটা ইউজ হইতো কিনা। তোমাকে যেহেতু বলে দিছে যে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি এমপিটা বের করতে, মানে হচ্ছে এমপি মানে কি জানো? প্লাস্টিক মোমেন্ট। এমপি মানে কি? ওকে, প্লাস্টিক মোমেন্ট। প্লাস। প্লাস্টিক মোমেন্টটা বের করতে। প্লাস্টিক মোমেন্টটা কখন ছিল? বলছিলাম না ইলাস্টিক রেঞ্জে হচ্ছে স্ট্রেইট থাকে, হ্যাঁ, তারপরে কি হয়? প্লাস্টিক হয়ে যায় না? মানে এক হুম হুম নন হুম, লিনিয়ারিটি মানে কি? লিনিয়ার না। এখানে লিনিয়ার লিনিয়ার না। ছিল, এখানে লিনিয়ার আছে, এখানে তো লিনিয়ার না, এখানে কার্ভ হয়ে গেছে। তাহলে নন হুম, লিনিয়ার, নন লিনিয়ারিটি মানে হচ্ছে যে প্লাস্টিক মোমেন্টটা বের করতে। প্লাস্টিক মোমেন্টটা যেহেতু হুম, বের করতে বলছে সেহেতু আমার নিচের যে সূত্রটা আছে 4 নাম্বার যে সূত্রটা, সেই সূত্রটা ইউজ হবে। তো সেই সূত্রটার ক্ষেত্রে প্লাস্টিক মোমেন্ট কলাম সেকশনে, কলাম মিড সেকশন বললে একটু ভালো ছিল, বুঝছে গেছে? মানে এখানে মিড আচ্ছা, সেকশনেরটাই বের কর। আচ্ছা মিড সেকশন না বললেও হবে, কেন হচ্ছে যে দুইটাই সূত্র একই, দেখো খাতায় দেখো, হুম হুম, দুইটাই সূত্র কিন্তু হ্যাঁ একই। হ্যাঁ, মিড সেকশনে যা একই, প্লাস্টিক মোমেন্ট হবে, সাইডেও কি হবে? প্লাস্টিক মোমেন্ট সেম হবে। কেন জানো? কেন হচ্ছে যে সেটা তখন ইলাস্টিক রেঞ্জ ছেড়ে প্লাস্টিক রেঞ্জে পরিণত হয়েছে, মানে হচ্ছে যে পুরা কলামটাই কি হয়ে গেছে? প্লাস্টিক হয়ে গেছে। প্লাস্টিক হয়ে যাওয়া মানে হচ্ছে যে লোডটা যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা আগের জায়গায় চলে যাবে। প্লাস্টিক মানে বুঝছো, রাবারটা যেরকম টানলে আগের জায়গায় চলে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে ইলাস্টিসিটি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, সেটা। হুম, আচ্ছা একটু ভুল বলছি, সরি। ইলাস্টিক রেঞ্জে থাকলে হচ্ছে যে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে, কিন্তু প্লাস্টিক রেঞ্জে চলে গেলে সেটা টেনে ছেড়ে দিলে আগের জায়গায় চলে যাবে না। একটু ভুল বলছি, ওই যে প্লাস্টিকের মতো। ধরো তুমি একটা বুঝতে প্লাস্টিককে পারছি। টান দিছো, সেটা তো প্লাস্টিক হুম, রেঞ্জে যদি থাকে তাহলে সেটা আগের জায়গায় ফিরে যায় না। ইলাস্টিক রেঞ্জে হুম, থাকলে হুম, কি হয়ে যায়? আগের জায়গায় ফিরে যায়। ফিরে যায়। হ্যাঁ। হুম, বুঝতে পারছি। তাহলে কলামটা যখন প্লাস্টিক রেঞ্জে চলে যায় তখন কলামটা আর আগের জায়গায় ফিরে আসে না। তখনের মোমেন্টটা বের করতে বলছে, প্লাস্টিক রেঞ্জে মোমেন্টটা বের করতে বলছে। প্লাস্টিক রেঞ্জের মোমেন্ট বের করি। প্লাস্টিক রেঞ্জের মধ্যে এমপি বাই পি মাইনাস সি। তো পি এর এর মানটা আগের ইয়া থেকে আমরা জানি 0.94 হুম 924, আর হচ্ছে হুম মিড স্প্যানের ডিফ্লেকশন 4 ইঞ্চি জানি, ওখান থেকে এমপিটা হুম, বের করে নিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এই আমার আগের একটা কোশ্চেন ছিল, ওই যে পিটা জানি কিভাবে আসে, এটা কি মানে সূত্রের, এটা কি সূত্র পি নাকি একটা বলছিলাম ভুলে গেছি। কোনটা কোনটা কোনটা? এম নট, এম নট ইকুয়াল পি, এক এটা নম্বরে। এটা হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে ওই যে, এটা তো ইয়া মোমেন্ট সমান সমান কি বল ইনটু বাহু না? ওইটা ওইটা। আচ্ছা আচ্ছা, ওইটা বলছিলাম না, আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা 10 ফিট কলাম দেওয়া আছে সিম্পলি সাপোর্টেড। এখানে দেখছো সুন্দর মতোই বলছে 10 ফিট কলাম। এর আগের গুলা কেন যে বিম বলতেছিল আমি বুঝতেছিলাম না। আচ্ছা এখন দেখো একটা 10 ফিট কলাম দেওয়া আছে, একটা কলাম দেওয়া আছে যেটা হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট, এল এর মান হচ্ছে 10 ফিট। এটার বলছে সিম্পলি সাপোর্টেড, এটার ক্রস সেকশন বলছে 10 ইন্টু 10, মানে 10 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, মানে হচ্ছে এটা একটা রেক্টেঙ্গুলার কলাম, বুঝতেছো? এই তো হুম, হ্যাঁ, এটার ক্রস সেকশনটা হচ্ছে কি 10 ইন্টু 10, এদিকেও 10 ইঞ্চি, এদিকেও 10 ইঞ্চি। তাহলে as shown in the below, it is made a non linear material। দেখো এটা বলেই দিচ্ছে যে কোন সূত্রটা ইউজ করতে হবে, নন তিন লিনিয়ারিটি। নাম্বারটা। হ্যাঁ, হুম উইথ স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ। এখানে আচ্ছা, এখানে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ দেওয়া আছে, মানে হচ্ছে যে আমি বলছিলাম না কার্ভের ক্ষেত্রে এখানে হচ্ছে যে কি লিনিয়ার, আর এখানে কি প্লাস্টিক, মানে এখানে ইলাস্টিক, এখানে কি প্লাস্টিক। প্লাস্টিক, হ্যাঁ। এখানে হচ্ছে স্ট্রেস আর এখানে কি স্ট্রেইন ছিল। ওর যে হুম রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে, ঠিক আছে? মানে হুম এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা একটা ইকুয়েশন আকারে দেওয়া আছে।
ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল লোড বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগের স্লাইডে একটু জানতো। হ্যাঁ হ্যাঁ বলো। এই এখানে যে এমপি ডিভাইডেড পি মাইনাস ই, এই সূত্রটা তো কিন্তু ম্যাটেরিয়াল নন লিনিয়ারের যে প্রথম সূত্রটা ওইটা কেন ইউজ হয় নাই? ওই যে ই সেক যেটা পাই বাই 2 রুট পি ডিভাইডেড পি সি আর মাইনাস 1, মানে দুইটা সূত্র লেখা হয়েছে না, ওটা কেন ইউজ হয় নাই? আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জের। প্রথম সূত্রটা হচ্ছে ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি। আমি কি বলছিলাম, ম্যাটেরিয়াল নন লিনিয়ারিটি হচ্ছে দুইটা রেঞ্জ না, একটা হচ্ছে কি ইলাস্টিক রেঞ্জে আর একটা কি প্লাস্টিক রেঞ্জে না। প্লাস্টিক রেঞ্জে। উপরের আচ্ছা সূত্রটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জের, পরেরটা হচ্ছে কি প্লাস্টিক রেঞ্জের। তোমাকে এখানে কি বের করতে বলছে? এমপি বের করতে বলছে, প্লাস্টিকেরটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। সরি ডিস্টার্ব করার জন্য। আরে না, এরকম কোয়েশ্চেন করছে যে আমার ভালো লাগতেছে। তুমি দেখিও তোমার স্টুডেন্ট যদি কোয়েশ্চেন করে তখন তোমার ভালো লাগবে, সে যদি কোয়েশ্চেন কিছু না করে তখন তোমার মনে হবে যে সে বুঝতেছে না কিছুই আসলে। আচ্ছা আচ্ছা, একটা ওই যে আমি আবার ফিগারটা আঁকি, যে এটা হচ্ছে একটা কলাম, এই কলামটার দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট দেওয়া আছে, এটার ক্রস সেকশন দেওয়া আছে রেক্টেঙ্গুলার, মানে এদিকে বরাবর কেটে দিলে একটা রেক্টেঙ্গুলার পাওয়া যাবে যেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ সেম রেক্টেঙ্গুলার, স্কয়ার কলাম, রেক্টেঙ্গুলার না স্কয়ার কলাম। হ্যাঁ স্কয়ার, হ্যাঁ স্কয়ার হবে। আচ্ছা, নন লিনিয়ার ম্যাটেরিয়াল আর হচ্ছে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেওয়া আছে, তোমাকে বলছে ক্রিটিক্যাল লোডটা বের করতে, ঠিক আছে? আচ্ছা, ক্রিটিক্যাল লোডটা কিভাবে বের করব? ক্রিটিক্যাল লোডের সূত্র কি আমরা ক্রিটিক্যাল জানি? লোডটা আসলে কি জিনিস? ক্রিটিক্যাল লোডটা অয়েলার ক্রিটিক্যাল লোড, মানে কি ব্যাখ্যা বুঝতে যাচ্ছ? ব্যাখ্যা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওই যে এটা তো তখন পড়াইছিলাম, হচ্ছে যে যে মানে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ বলেন শুনতেছি। মানে হচ্ছে যে আমি একটু দেখতে হবে সংজ্ঞাটা। মানে আমি ভুলে গেছি আসলে, আপনি বলছিলেন ঠিক আছে, but আগের ভিডিওটা দেখা হয়নি। আমি নিজেও তো ভুলে গেছি। এই দেখো, অয়েলার বাকলিং লোডটা হচ্ছে যে মানে হচ্ছে যে যেই লোডটা দিলে তোমার সেই লোড দেওয়ার সাথে সাথে তোমার মানে মেজর মানে ডিফ্লেকশনটা তোমার শুরু হবে। দেখো এখানে কি বলছে, এই যে অ্যাকর্ডিং টু দ্য কলাম উড নট ডিফ্লেক্ট এট অল আনটিল ইট রিচেস দ্য ফার্স্ট ক্রিটিক্যাল লোড, মানে ফার্স্ট ক্রিটিক্যাল লোড যখনই পৌঁছাবে তখনই সে ডিফ্লেক্টেড হওয়া শুরু করবে, আচ্ছা বুঝছি। মানে এর আগে তার ডিফ্লেকশনটা হবে না, মানে মানে এর আগে যেই লোডে আর কি ডিফ্লেকশন হয় সেটাই হচ্ছে ক্রিটিক্যাল লোড। ডিফ্লেকশনটা শুরু হয় সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল লোড। মানে মিনিমাম একটা লোড দিতে হবে যে লোডের কারণে তোমাকে ডিফ্লেকশনটা শুরু হবে। আচ্ছা, এই কয়েকদিন টানা পড়াবো, ঠিক আছে? আমিও যেহেতু চাচ্ছি আমারও তাই। বন্ধ আছে, হ্যাঁ ওকে। আর আবার 1 তারিখ থেকে আমার শুরু হবে, তোমার তো 2 তারিখ পরীক্ষা, ভালোই হয়েছে। 2 না 3 তারিখ। 3 তারিখ আছে। হ্যাঁ, এখন দেখো
পিসিআর এখানে কি বের করতে বলছে, ক্রিটিক্যাল লোড বের করতে বলছে। এখন ক্রিটিক্যাল লোডের সূত্রটা আমরা জানি কি, পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই কি এল স্কয়ার না। হ্যাঁ তো পাই এর মান তো জানি, ইআই এর মান, ইআই এর মান কি জানি দেখো। আচ্ছা এখানে দেখো এই যে, আচ্ছা এখানে একটা জিনিস, এই যে ইআই এর মান জানি কি জানি না, এখানে কিন্তু কোথাও বলে দেওয়া নাই যে এটা একটা স্টিল কলাম। এটা কি স্টিল কলাম বলে দেওয়া আছে কোথাও? স্টিল কলাম বলে না দেওয়া থাকলে আমি ই এর মান 29 বা 30 ইন্টু 10⁶ বসাই ফেলতাম, ঠিক আছে। যেহেতু স্টিল কলাম বলে দেওয়া নাই, আমি বসাইতে পারবো না। আর আই এর মানটা দেখো, আই এর মানটা কি আমি জানি? আই এর মানটা আমি তখন দেখো, এর আগের ম্যাথে মনে আছিল কলামটা কি ছিল, সার্কুলার কলাম ছিল, যার ডায়ামিটার দেওয়া ছিল, যার ডায়ামিটার দেওয়া ছিল। তো ওইটার ক্ষেত্রে আমি আই এর মান কি সূত্র বসাইছিলাম, পাই t⁴ ডিভাইডেড বাই 64। 64। আচ্ছা এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার কলাম, রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে আই এর মান কি বলতো, bh³/12 না। হ্যাঁ bh³/12 ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আই এর মানটা কি হবে, bh³/12। তাহলে এখানে আই এর মানটা bh³/12 বসাইতে পারতেছি। কিন্তু ই এর মানটা যেহেতু এখানে স্টিল কলাম বলে দেওয়া নাই, তাহলে আমি 29 ইন্টু 10⁶ বসাইতে পারতেছি না। এখানে আমার ই এর মানটা একটু চেঞ্জ করতে হবে। এখানে ই এর মানটা কিভাবে মানে অন্য কিছু বসাইতে পারি। এখানে দেখো স্ট্রেস আর স্ট্রেইন ডায়াগ্রামটা দেওয়া আছে। স্ট্রেস আর স্ট্রেস ডায়াগ্রামটা মনে আছে? এখানে ছিল স্ট্রেস হ্যাঁ হ্যাঁ আর এখানে ছিল কি স্ট্রেইন, আর এখানে ছিল কি ই। ই মানে কি ছিল দেখো, আমরা সূত্র মনে আছিল, এই যে হুকের সূত্রটা কি ছিল, স্ট্রেস প্রপোর্শনাল টু কি স্ট্রেইন না। স্ট্রেইন, হ্যাঁ, মানে সিগমা প্রপোর্শনাল টু কি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেইন, ই মানে এপসাইলন, ঠিক আছে, সিগমা প্রপোর্শনাল টু এপসাইলন। এখানে যদি আমি সমানুপাতিক মানে সমানুপাতিক চিহ্নটা উঠাই ফেলি, মানে সমানুপাতিক ধ্রুবক আনি, সেই সমানুপাতিক ধ্রুবক হিসেবে কি আসতো, ই আসতো, বুঝে গেছে। এই সমানুপাতিক চিহ্নটা উঠাই আমি যদি ইকুয়াল টু লিখতাম তখন ই আসতো, সেটাকে বলতাম যে আমরা কি বলতো, ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি। যেহেতু এখানে স্টিল কলাম বলে দেওয়া নাই, সেহেতু আমি 29 ইন্টু 10⁶ বসাইতে পারতেছি না, সেহেতু আমাকে কি বসাইতে হবে বলতো, ই সমান সমান সিগমা ডিভাইডেড বাই ই বসাইতে হবে না। এখানে যদি ফ্রেশ করি, আমি ইটা ফ্রেশ করি, তাহলে কি আসে, সিগমা ডিভাইডেড বাই ই আসে না। বুঝে গেছে, ভাগ করে দিছি আর কি এটাকে। আচ্ছা আপনার এই 2-1 এর ম্যাটেরিয়ালস এর কথা এখনো মনে আছে? আমি তো ভুলে খেয়ে বয়ে আছি, মাত্র 6-7 মাস আগে বসছি। সমস্যা নাই, ভালো। সিগমা ডিভাইডেড বাই ই বসবে, ঠিক আছে। এখন দেখো সিগমা ডিভাইডেড বাই ই, এই সূত্রটা ইলাস্টিক রেঞ্জে যদি থাকতো তাহলে মানে ঢালটা সেম হইতো, ঢালটা কি চেঞ্জ হচ্ছে না দেখো। কিন্তু যখনই প্লাস্টিক রেঞ্জে চলে যাবে তখন তো তার চেঞ্জ হবে। আরেকটা জিনিস দেখো, এখানে এখানে একটা জিনিস মনে রাখো, এখানে একটা জিনিস কি জানো, আমরা ডিফারেন্সিয়েশন কি করতাম, এই লাইনটা যতই স্ট্রেইট বলি না কেন, এটা হচ্ছে যে আমরা আমাদের একটা এজাম্পশন, মানে এটা হচ্ছে একটু বাঁকা হয়, মানে এত সোজা না, মানে এটাকে সোজা হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে। আমরা একটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি করতাম, ধরো একটা পুরাটা যদি একটু আঁকা বাঁকা থাকে, তাহলে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স অংশে ভাগ করতাম না, ডিফারেন্সিয়েশনের সূত্র অনুসারে ডিএক্স অংশে ভাগ করতাম। এখানেও যেহেতু ইটা মানে এই কার্ভটা একটু চেঞ্জ হয়, সেহেতু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, সেই ক্ষুদ্র অংশের জন্য ইটা বের করব, বুঝে গেছে। মানে প্রতিটা অংশে আমরা বলতেছি যে প্রতিটা অংশে ই সেম না, প্রতিটা অংশে ই সেম না ধরে আমরা একটা ছোট অংশের জন্য ইটা বের করব। আর ছোট অংশের জন্য ইটা বের করতে আমাদের কিসের সহায়তা নিতে হয়, ডিফারেন্সিয়েশনের সহায়তা নিতে হয়। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের আমরা একটু আগে সূত্রটা দেখছি যে ই সমান সমান এপসাইলন ডিভাইডেড বাই কি, মানে সরি সিগমা ডিভাইডেড বাই কি এপসাইলন, ঠিক আছে। তাহলে এখন যেহেতু আমরা ছোট ছোট অংশের কথা চিন্তা করতেছি, তাহলে এখানে কি হবে, ডি সিগমা বাই ডি এপসাইলন হবে না। কোনটা জানি লাইনটা কই,
এখানে এখানে উপরে হারাই ফেলাইছো না? ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা তো ওই যে এটা তো মনে আছে, মানে এটা সিগমা প্রপোর্শনাল টু, মানে সিগমা প্রপোর্শনাল টু এপসাইলন, ওখান থেকে সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন আসছে, ওখান থেকে ইটা ফ্রেশ করছি হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। আর একটু পরিষ্কার করে লিখি দাও। আচ্ছা, সিগমা প্রপোর্শনাল টু কি? এপসাইলন। এখন যদি সমানুপাতিক ধ্রুবক আনি তাহলে কি হবে? সিগমা ইজ ইকুয়াল টু ই এপসাইলন, ঠিক আছে? ওখান থেকে যদি আমি ইটা ফ্রেশ করি তাহলে কি আসবে? সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। এখন যেহেতু আমি বলতেছিলাম এই যে কার্ভের এই লাইনটা একটু আঁকা বাঁকা, প্রতিটা অংশে সেম না, সেজন্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, একটা ছোট ক্ষুদ্র অংশের জন্য বের করব। একটা ছোট ক্ষুদ্রের অংশের জন্য যদি ই বের করতে চাই তাহলে আমাকে কি ডি এপসাইলন ডিভাইডেড বাই ডি ই বের করতে হবে না? ডি এপসাইলন সরি ডি সিগমা ডিভাইডেড বাই ডি এপসাইলন বের করতে হবে না? বুঝে গেছে? এটা হচ্ছে পুরাটার জন্য যদি বের করতাম, পুরাটার জন্য যদি বের করতাম। এখন একটা ছোট অংশের কথা চিন্তা করতে, ছোট অংশের জন্য, ঠিক আছে, বুঝতে পারছি। এটা মানে কি? এবার বুঝছি। এটা মানে হচ্ছে যে ডি ডিডি ডিডি সিগ ডিডি ডিডি এপসাইলন অফ সিগমা, বুঝায় না এটাকে? ডিডি এপসাইলন অফ সিগমা কে ডি এপসাইলন ডিভাইডেড বাই ডি সিগমা লেখা যায়। আচ্ছা, তো ডিডি এপসাইলন ডিভাইডেড বাই সিগমা কে আমি এভাবে লিখতে পারি, ডিডি এপসাইলন সিগমার জায়গায় আমি কি বসাইতে পারি? এই ইকুয়েশনটা বসাইতে পারি না? আচ্ছা, বুঝতে পারছি। মাইনাস 4 into 1 minus e to the গুণ power করে 100 epsilon। গুণ করে দিলে কি হয়? 4 মাইনাস 4e 4 minus 4e মাইনাস 100 এপসাইলন। epsilon। এখন এটা এপসাইলনের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবা? প্রথমটা ডিফারেন্সিয়েশন যেহেতু ধ্রুব সংখ্যা সেহেতু শূন্য হয়ে যাবে। সেকেন্ডটার ক্ষেত্রে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর ডিফারেন্সিয়েশন আর কি। ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল? মাইনাস এম ই টু দি পাওয়ার এম এক্স, মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এম এক্স। হ্যাঁ, তো ওইটা ওই যে 4e 100 এতকে ডিফারেন্সিয়েশন করবা, কত আসবে? প্রথমটা তো শূন্য, পরেরটার ক্ষেত্রে দেখো আগে একটা মাইনাস আছে, ওই যে উপরে শকটার একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে উপরে 100 আছে না, সামনে একটা 4 আছে, 100টা যখন সামনে চলে আসবে তখন কত? 4 ইন্টু 100 400। 400, হ্যাঁ বুঝে গেছে? তাহলে 400 কি বলতো, আর হচ্ছিল 1 মাইনাস, দেখো এটা আসবে আর কি, আমি বলি 400 ই টু দি পাওয়ার মাইনাস 100x, মানে 400 ই টু দি পাওয়ার মাইনাস 100 এপসাইলন। এটা আসে কিনা দেখো ডিফারেন্সিয়েশন করে। প্রথমটার ক্ষেত্রে তো ডিফারেন্সিয়েশন 4 এর ডিফারেন্সিয়েশন শূন্য, মাইনাস 4e টু দি পাওয়ার 100 এপসাইলন, এটা ডিফারেন্সিয়েশন হবে। করলে বলিও, করা শেষ হলো। হ্যাঁ হইছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন এপসাইলন ইটা পেয়ে গেছি না? এখন আমি এই যে বাকলিং অয়লার বাকলিং লোডের ক্ষেত্রে আমি ইটা বসাইতে পারবো না কেন? আমার আচ্ছা, এই জিনিসটা তো মানে এটা তো কোনো সূত্রের মধ্যে নাই, এটা কি মাথা থেকে বের করতেছে, তাই তো? এই যে সিগমা প্রপোর্শনাল এপসিলন, এরকম যদি আরো ভিন্ন কিছু দেয় তখন তো আমার পরীক্ষা আরো খারাপ হয়ে যাবে। এটা নাইলে দিলে পয়সা গেলাম, হ্যাঁ এটা আমাকে বলে দিলেন তাই পারলাম, কিন্তু অন্য কিছু যদি দেয়, সিগমা টিগমা না দিয়া যদি অন্য কিছু দেয় তখন তো আরো দেখে বুঝতে হবে যে এখানে নন লিনিয়ারের কথা বুঝাচ্ছে আর হচ্ছে যে সিগমার একটা ইকুয়েশন দেওয়া আছে,
তুমি বুঝতে পারতেছো যে সিগমার ইকুয়েশনটা কোথাও না কোথাও কাজে লাগাইতে হবে, বুঝে গেছে? হুম, বুঝতে কোথাও পারছি। না এখানে কোথাও তো যে কাজে লাগাইতে হবে, ম্যাটেরিয়ালস এর মানে হ্যাঁ, এটা একমাত্র কিসের সাথে কানেক্টেড সেটার সাথে তোমাকে কানেকশন দেখাইতে হবে। এটা একমাত্র ই এর সাথে কানেক্টেড, মানে এপসাইলন আর ই, এপসাইলন আর সিগমাটা একমাত্র কার সাথে কানেক্টেড? হুকস লতে, হুক লতে কার সাথে কানেক্টেড? ই এর সাথে কানেক্টেড। সেখান থেকে আমি বুঝতে হবে। তো ওখান থেকে এটা পিসিআর আপনার এর, মাথায় আসলো কেমনে? এটা তো আমি দেখে দেখে বলতেছি, এটা তো আমার আসার আগেই দেখে ফেলছি, বুঝো নাই? আচ্ছা, আমার বুঝতে মাথায় তো পারছি। আসে নাই, কিন্তু আসার আগেই দেখে ফেলছি আমি। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো, এখন দেখো পিসিআরটা পেয়ে গেছি, হুম, আইটা বের করছিলাম BH³/12 থেকে, আর ইটা বের করছিলাম, ইটা কোথা থেকে বের করছি? এখান থেকে, ঠিক আছে? এখান থেকে হুম, ইটা বের করছি, আইটা বের করছি, এলটা দেওয়া আছে 10 ফিট লং, পাই তো মান জানি, ওখান থেকে আমি কিসের মান পেয়ে গেছি? পিসিআর এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে? ঠিক আছে। হুম, আচ্ছা, পিসিআর এর মানটা এখানে এপসাইলন সহকারে আসবে। কেন তোমার এখানে হুম, এপসাইলনের মান তো জানো না, মানে একটা না, ইকুয়েশন আকারে আসবে, ঠিক আছে? হুম, হুম, এখন ইকুয়েশন আকারে যেহেতু আসবে, সেহেতু আমাকে এই যে আরেকটা মানে এপসাইলনটা বের করার জন্য আরেকটা ইকুয়েশনের সহায়তা নেওয়া লাগবে। সেই ইকুয়েশনের সহায়তাটা কি? দেখো এখানে স্ট্রেস মানে সিগমার যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেটাকে যদি আমি ওই যে ক্রস সেকশন 10 × 10 যেটা দেওয়া আছে, সিগমা স্ট্রেসকে যদি আমি ওই যে ক্রস সেকশনের এরিয়া দ্বারা গুণ করে দিই, স্ট্রেস ইন্টু এরিয়া সমান সমান কি? ফোর্স না? এফ সমান সমান কি? হুম, স্ট্রেস ইন্টু মানে সিগমা এরিয়া, ইন্টু এরিয়া। হুম, তাহলে এখানে সিগমার ইকুয়েশনটা দেওয়া আছে, সেই সিগমার ইকুয়েশনের সাথে আমি ওই যে 10/10 ইঞ্চির একটা কলামের কথা বলা ছিল, এরিয়া দেওয়া আছে, হুম, সেই এরিয়া থেকে আমি ফোর্সটা বের করে আমি কি করতেছি, এই এপসাইলনটা বের মান করার বের জন্য করতে। আমি এই ইকুয়েশনের সহায়তা করতেছি। আচ্ছা, এখানে আমি ফোর্স কেন বের করছি? দেখো আমাকে এখানে পিসিআর এর সাথে ক্যালকুলেশন করতে হবে না, মানে পিসিআর এর সাথে তুলনা করতে হবে। তাহলে হুম, পিসিআরটা কি হুম, একটা লোড না? লোড, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে স্ট্রেসটা দেওয়া আছে, সেই স্ট্রেসটাকেও আমার লোডে কনভার্ট করে তারপরে এই দুইটা ইকুয়েশনের মধ্যে সলভ করে আমার এপসাইলনটা বের করে নিতে হবে। বুঝতে মানে পারছি। বুঝে গেছে? মানে পিসিআরটা বের করার সময় আমার এপসাইলনটা থেকে যায়, এই এপসাইলনটা বের করার জন্য আমার আরেকটা ইকুয়েশনের সহায়তা নেওয়া লাগবে। এখন আরেকটা ইকুয়েশন হুম, তো আমার স্ট্রেস ফর্মে দেওয়া আছে, আমার তো লোড ফর্মে দেওয়া নেই। সেজন্য লোড ফর্মে নিয়ে যাওয়ার জন্য আমার কি কি করা লাগছে? এরিয়া দ্বারা গুণ করে লোড ফর্মে নিয়ে যাওয়া লাগছে। বুঝছি। তো মানে লোড, যা দেওয়া থাকবে সেটার সাথে কোনো একটা সূত্র বসাতে হবে আর কি, হ্যাঁ হ্যাঁ আমাদের জানার মধ্যে। হ্যাঁ, লোড ফর্মে নিয়ে যে আমার ওই যে এটার সাথে এই যে ইকুয়েশন সলভ করে আমার এপসাইলনের মানটা পেয়ে গেছি, এই এপসাইলনের মানটা আবার আগের ইকুয়েশনে বসাই দিয়ে আমি কি পেয়ে গেছি? ক্রিটিক্যাল লোডটা পেয়ে গেছি। হুম। আচ্ছা, এটা একটা আচ্ছা, কমপ্লেক্স। আপনাদের মানে মানে আপনাদের স্যারেরা মানে যা করায় ওইটা থেকে কি মানে খালি সংখ্যা চেঞ্জ করে দেয়, মানে একটু হালকা চেঞ্জ করে এরকম কিছু, নাকি এই যে এরকম অদ্ভুত টাইপের কিছু দেয়, মানে পড়াইছে একরকম দিছে এরকম আরেকরকম? থাকে, হচ্ছে যে ধরো আটটা আটটা কোয়েশ্চেন থাকলে হয়তো দুইটা হুম, কোয়েশ্চেন এরকম করে, কিন্তু বাকি কোয়েশ্চেন গুলা এরকম করে না, এত চেঞ্জ করে না। মানে জাস্ট খালি সংখ্যা চেঞ্জ করে, হ্যাঁ, তাই তো? বা একটু পাল্টায়, হ্যাঁ অনেক পাল্টায়, মানে পাল্টায় কিন্তু এত, মানে তুমি যেরকম বলতেছো জে আর সি দিয়ে দিছে, ওরকম না, মানে এরকম দুইটা আচ্ছা, ব্যাপার। আপনাকে কোশ্চেন আমি দেখাবো, আমি আজকে দিব, সমস্যা নাই। হুম, তাহলে বুঝতে পারবো। মানে খুব যে কঠিন তা না, মানে জাস্ট খালি স্ট্রাকচার গুলো একটু চেঞ্জ করে দেয় আর কি। মানে আমরা আমরা মানে পার্সোনালি আমরা যেহেতু পারি, তাহলে তো আপনারা আরো ভালো পারবেন, এটাই বলছি। আচ্ছা আমি কিন্তু একটু ভিন্ন টাইপের দেয় আর কি। কিন্তু কেন দেয় আমি এটা আমি জানি না কেন দেয়, আই ডোন্ট নো। আরেকটা জিনিস দেখাই তোমাকে, তোমাকে এটা আমি তখন দেখাইনি। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে তোমাকে ওই যে ইয়ের সূত্রগুলা এখানে, এই যে মোমেন্ট মোমেন্ট এরিয়া মেথডে হুম, একটা ম্যাথ ছিল, যেটা হচ্ছে যে স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি থাকলে কি হয় সেটা আমি বলিনি, সেটা আচ্ছা, একটু বলতেছি। এতটুকু পর্যন্ত বলছিলাম।
যে দুইটা, আচ্ছা একটু রিক্যাপ করি। রিক্যাপটা ছিল যে কি, দুইটা ফর্মুলা ছিল, একটা ছিল যে হ্যাঁ হ্যাঁ এই যে স্লোপের ফর্মুলা, আর একটা ছিল হ্যাঁ কি হ্যাঁ এই ডিফ্লেকশন আর স্লোপ দুইটা মিলাই। তো প্রথমটার ক্ষেত্রে আমরা এই যে স্লোপটা বের করতে পারি দুইটা পয়েন্টের আন্ডারে। এখানেও দুইটা পয়েন্টের আন্ডারে স্লোপ আর ডিফ্লেকশনটা বের করতে পারি। এখানে দেখো কোথা থেকে কোথায়, এ থেকে বি তে যদি আমি বলি তাহলে থিটা বি মাইনাস থিটা এ হয়। এখানেও যখন এ থেকে বি তে বলি তখন এক্স বি মাইনাস এক্স এ হয়, ভি বি মাইনাস বি এ হয়। ঠিক আছে, বলতেছি কিন্তু এ থেকে বি, সূত্র লিখতেছি কি বি থেকে এ। আর এখানে আরেকটা চেঞ্জ ছিল, যদি মানে সিজির একটা ব্যাপার স্যাপার ছিল, সিজির ডিস্টেন্সটা কিভাবে বের করতাম, যদি এ থেকে বি বলি সিজিটাও কি হয় এ থেকে বি, মানে মানে এ থেকে বি তে যদি বলি সূত্রটা হবে বি থেকে এ, কিন্তু সিজিটা হবে কি এ থেকে বি। আচ্ছা, এখানে এই এর আগের গুলো ছিল স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচার, মানে হচ্ছে যতগুলা ইকুয়েশন ততগুলা আননোন। এখন যদি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার হয়, ধরো যতগুলা ইকুয়েশন আছে ততগুলা যদি আননোন না থাকে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে সলভ করার জন্য একটা পদ্ধতি ইউজ করা হয়, সেটাকে কি বলে রিটার্নডেন্সি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, কই ওয়ার্ডটা কোথায়? এই দেখো আমি আচ্ছা পাইছি পাইছি পাইছি, হ্যাঁ পাইছি পাইছি, রিটার্নডেন্ট। ওকে, রিটার্নডেন্ট রিঅ্যাকশন। এটাকে কিভাবে, একটু চিন্তা করো তুমি, একটা এই যে ওয়েবের এই যে তরঙ্গ চ্যাপ্টার পড়ছিলে না ইন্টারে থাকতে, যে সুপার ইম্পোস্ট যে ইকুয়েশনটা কি ছিল, তরঙ্গের ইকুয়েশন, দুইটা অগ্রগামী তরঙ্গ, একটা y1 আর একটা কি y2 তরঙ্গ ছিল, তো দুইটার সুপার ইম্পোজটা কি হয় প্লাস মাইনাস y1 y2 y, হ্যাঁ এটাও সেরকম হবে, বুঝছো? এটা আমি কিভাবে করব, সুপার ইম্পোস্ট করব। কিভাবে করব, আমাকে দেওয়া আছে এটা, ঠিক আছে, এটা দেখো, এটা একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। কেন ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার? এক পাশে ফিক্সড সাপোর্ট আছে, আর এক পাশে কি হিঞ্জ সাপোর্ট আছে। তো ফিক্সড সাপোর্টে তিনটা আননোন থাকে, আর হিঞ্জ সাপোর্টে দুইটা আননোন থাকে, ঠিক আছে, সরি এটা হিঞ্জ, আচ্ছা হ্যাঁ হিঞ্জ সাপোর্টে দুইটা আননোন থাকে। কিন্তু এখানে দেখো, এখানে আমার লোড আসতেছে কি ভার্টিক্যালি লোড, কোনো হরিজন্টাল লোড আসতেছে না, তাই এখানে একটা আননোন হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কয়টা হয়ে যাবে, দুইটা আননোন হয়ে যাবে। এগুলা কিভাবে বলতেছি জানো, এখানে শুধু কি লোড আসতেছে, ভার্টিক্যাল লোড আসতেছে না, ওই যে সামেশন অফ এফএক্স করলে ওই মানে হরিজন্টাল যে ফোর্সটা আছে সেটা শূন্য হয়ে যায়, তাহলে সেখানে সেজন্য এখানে দুইটা ফোর্স থাকে, এখানে কয়টা থাকে, একটা ফোর্স থাকে। তাহলে মোট মোট কয়টা থাকে, তিনটা না, মোট তিনটা থাকে, কিন্তু আমার ইকুয়েশন কয়টা আছে, ইকুয়েশন আছে দুইটা। আচ্ছা ইকুয়েশন তিনটা থাকার কথা, একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, একটা হচ্ছে কি সামেশন অফ এফ ওয়াই, আর একটা কি সামেশন অফ মোমেন্ট জিরো। তিনটা ইকুয়েশন না? আচ্ছা, সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমি বলছি দুইটা ইকুয়েশন আছে। কেন দুইটা ইকুয়েশন আছে? সামেশন অফ এফ এক্স জিরো এটা তো আর কোনো কাজে লাগতেছে না, কেন হচ্ছে যে আমার এখানে কোনো হরিজন্টাল কোনো লোড নাই। আমি যেরকম এখানে ইকুয়েশনও কমাই, মানে আননোনও কমাই দিছি, সেজন্য আমার এখানে কিও কমাই দিতে হবে, ইকুয়েশনও কমাই দিতে হবে। তাহলে ইকুয়েশন আছে আমার দুইটা, আননোন আছে তিনটা, তাহলে কি হয়েছে, মানে বুঝছো তো, মানে ইনডিটারমিনেন্ট না, যতটা ইকুয়েশন ততটা আননোন থাকলে ডিটারমিনেন্ট। এখন আমি এটা সলভ করব কিভাবে, এটা সলভ করার জন্য আমাকে ওই সুপারপজিশন থিওরামটা ইউজ করতে হবে। সুপারপজিশন থিওরামটা কিরকম জানো? সুপারপজিশন থিওরামটা হচ্ছে মানে একবার একবার চিন্তা করব যে এই নিজের যে ফিক্স সাপোর্টটা আছে সেটা খুলে দিব, মানে সেই ফিক্স সাপোর্টটা না থাকলে কিরকম বিহেভ করতো, থাকলে কিরকম বিহেভ করতো, এটা চিন্তা করব। ওকে,
বুঝছো? আচ্ছা, এখানে কয়টা এখানে ছিল যে ২টা আননোন ছিল না? এখানে একটা মোমেন্ট ছিল, মানে ৩টা আননোন থাকার কথা। একটা হচ্ছে যে কি আমি বলি, মানে এই নিচে ধরো নিচে ফিক্স সাপোর্ট ছিল, এই ফিক্স সাপোর্টে একটা হচ্ছে মোমেন্ট থাকার কথা, একটা হচ্ছে হরিজন্টাল ফোর্স থাকার কথা, একটা কি ভার্টিক্যাল রিয়েকশন, মানে একটা হরিজন্টাল রিয়েকশন থাকার কথা, আর একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়েকশন থাকার কথা। কিন্তু হরিজন্টাল রিয়েকশনটা থাকতেছে না কেন? আমার এখানে যে স্ট্রাকচারে কোনো হরিজন্টাল ফোর্স নাই, সেজন্য আমার হরিজন্টাল রিয়েকশনটা থাকবে না, শুধু ভার্টিক্যাল রিয়েকশনটা থাকবে আর হচ্ছে মোমেন্টটা থাকবে। এখন ভার্টিক্যাল রিয়েকশনের মধ্যে আমি দুই ভাবে চিন্তা করব। একবার হচ্ছে যে এটাকে ফ্রি করে দিছি, দেখো এখানে কিছু আছে, না। এখানে ফ্রি করে দিছি। ফ্রি করে দেওয়া মানে হচ্ছে যে সে এখন ফ্রি মুভমেন্ট করতে পারবে। ফ্রি মুভমেন্ট মানে হচ্ছে তার এখন এখানে ডিফ্লেকশন হবে। তো ডিফ্লেকশন হওয়া মানে হচ্ছে যে তার এখানে যে রিয়েকশনটা ছিল সেই রিয়েকশনটা মুক্ত করে দিছি। ওকে। মানে মানে আমি বলতে চাচ্ছিলাম যে দেখো এখানে হচ্ছে দুইটার সমষ্টি এসে দেখো সুপার পজিশন থিওরাম হিসেবে যোগ করছে। এই পুরো জিনিসটাকে সুপার পজিশন থিওরাম হিসেবে কিভাবে যোগ করছে দেখো, এখানে একবার এই যে ডাউনওয়ার্ড মানে আপওয়ার্ড ফোর্সটা ধরছে, একবার ধরছে আরেকবার কি ধরে নাই, হুম। আরেকবার কি করছে ওয়েট, এখানে যে বিমের যে মানে ওয়েটটা ছিল এখানে বিমের ওয়েটটা ধরে নাই, মানে এখানে যেটা ধরতেছে সেটা এখানে ধরে নাই, আর এটা হলো এখানে যেটা হুম, ধরতেছে সেটা এখানে ধরে নাই। ফলে এই ওটার দুইটার সমষ্টি সমষ্টি হচ্ছে কি বাম হবে? পাশে। বাম পাশেরটা হুম, হবে। এটাই এটাই হচ্ছে যে বুঝতে পারছি। রিটার্নডেন্ট স্ট্রাকচার। আচ্ছা, ওকে, এবার তোমার আচ্ছা। ম্যাথটা দেখলে বুঝতে পারবা, তোমার যে স্লাইডে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে তোমার এখানে রিটার্নডেন্ট স্ট্রাকচার না বলে প্রমাণ মানে ম্যাথটা করে ফেলছে। তো সেটা বোঝানোর জন্য এই স্লাইডটা আনছি। আচ্ছা দেখো এখানে ম্যাথটা দেখো, এটা একটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। কিভাবে বুঝছো দেখো, এখানে রোলার সাপোর্ট আছে, এখানে কি আছে একটা ফিক্স সাপোর্ট আছে। ফিক্স সাপোর্টে কয়টা আননোন থাকে? 3টা আননোন থাকে। আর এখানে কয়টা আননোন থাকে? রোলার সাপোর্টে একটা আননোন থাকে। তাহলে মোট আননোন কয়টা? 4টা না? চারটা। হুম, পুরা স্ট্রাকচারে আননোন হচ্ছে 4টা, কিন্তু আমার ইকুয়েশন হুম, কয়টা? 3টা। হুম, হুম, fx0 fy0 মোমেন্ট 0। যেহেতু হুম। একটা ইকুয়েশন কি আছে, মানে একটা ইকুয়েশন কম আছে আর একটা ভেরিয়েবল বেশি আছে, বা একটা কি বুঝছো তো, একটা ভেরিয়েবল বেশি আছে, তাহলে এটা একটা স্ট্রাকচারই ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। এই স্ট্রাকচারে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারটাকে সলভ করার জন্য তোমাকে রিটার্নডেন্ট বা সুপারপজিশন থিওরামটা ইউজ করতে হবে। তো সুপারপজিশন থিওরামটা কিভাবে ইউজ করব দেখো, এই যে মোমেন্ট ডায়াগ্রামটা আঁকছে এই মোমেন্ট ডায়াগ্রামটা সুপারপজিশন থিওরামের মাধ্যমে আঁকছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এটা কিভাবে আঁকছে দেখো, দেখো আমার এখানে 4টা আননোন আছে, কিন্তু আমার ইকুয়েশন কয়টা আছে? 3টা না? হুম, তাহলে এই 4টা আননোনের মধ্যে আমি একটা আননোন যদি কমাই ফেলতে পারি তাহলে হয়ে গেছে না আমার কাজ? হ্যাঁ, এখন দেখো, তাহলে দেখো আমার একটা আননোন কোথায় আছে বলো তো? বি সাপোর্টে না? হ্যাঁ, হ্যাঁ, একটা আননোন বি সাপোর্টে আছে। আর হুম, 3টা আননোন আছে সি সাপোর্টে। সি সাপোর্টে। হুম। এক হ্যালো। একটু দাঁড়াও, কলমটা কোথায় বুঝতে পারছি না। আচ্ছা। হ্যাঁ, এটা কি হইলো? আবার একটু অন করি। এখন দেখো এখানে একটা আছে, এখানে 3টা আছে, তাহলে আমার একটা যদি কমাই ফেলতে পারি আমার 3টা ইকুয়াল টু 3টা হয়ে যাবে। এখন এটা আমি ফ্রি দুইটা ডায়াগ্রাম আঁকবো, এই ডায়াগ্রামটাকে আমি ওই সুপার পজিশনের মতো দুইটা ডায়াগ্রামের সমষ্টি হিসেবে চিন্তা করব। একটা ডায়াগ্রাম হবে কি এরকম, এ নিচে আঁকতেছি দেখতেছো, হুম, এ বি সি। আরেকটা মানে এখানে দেখো বি পয়েন্টে কি নাই, রোলার সাপোর্টটা দেখাই নাই কিন্তু। হুম। বুঝা গেছে কি করতেছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হুম, আরেকটাতে কি আঁকবো বলো তো? রোলার সাপোর্টটা আঁকবো। হুম, বুঝা গেছে? হুম, হুম। এখানে ফিক্স সাপোর্টটা আঁকি নাই।
তো এই দুইটার ওকে সমষ্টি হিসেবে আমি কি বলতে পারি? এটা বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ এখন দেখো, হুম আচ্ছা এই যে ফিক্সড সাপোর্ট ছিল, এই ফিক্সড সাপোর্টের জন্য একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। সেই মোমেন্ট ডায়াগ্রামটা হবে এইটা, দেখো, ঠিক আছে? ওকে আর এই রোলার সাপোর্টের জন্য আরেকটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, বুঝে গেছে? আচ্ছা তো এই বুঝতে পারছি দুইটাকে একসাথে করলে সুপারপজিশন থিওরাম হয়। এবার ম্যাথটা আগের মতোই, তোমাকে এটা বোঝানোর জন্যই আমি এটা বলতেছিলাম যে যদি স্ট্রাকচারে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার হয়, সেগুলো সলভ করার নিয়ম হচ্ছে কি রিটার্নডেন্স বা সুপারপজিশন থিওরাম ইউজ করতে হয়। তো সেটা কিভাবে করতে হয়? একবার একটাই মানে একটাকে বাদ দিতে হয়, আবার সেটাকে কি করতে হয়, বুঝে গেছো? মানে দুইটার সমষ্টি হুম যাতে আগেরটার মতো হয়। হুম আচ্ছা, হুম। এই ম্যাথটা আমি করছিলাম কোথায়, এটা ডায়াগ্রামটা এখন খুঁজে পাইতেছি না। এটা কি আমার স্লাইডে আছে নাকি ইয়াতে মানে কোশ্চেন? এটা তোমার স্লাইডে আছে কোশ্চেনটা, কিন্তু হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আসছে, তুমি, তোমাকে তো মোমেন্ট ডায়াগ্রামটা দেওয়া থাকবে না, প্রশ্নে কি মোমেন্ট হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রামটা দেওয়া থাকবে? তো মোমেন্ট না না ডায়াগ্রামটা দেওয়া থাকবে তোমাকে, না, আমার বের করতে হবে। মোমেন্ট ডায়াগ্রাম তো তোমাকে আঁকতে হবে। তো তোমাকে হুম কিভাবে হুম আঁকবা? সেটা আঁকার জন্য তোমাকে স্ট্রাকচারালি ইনডিটারমিনেন্ট ওই ওই চিন্তা করে, মানে রিটার্নডেন্স চিন্তা করে, সুপারপজিশন চিন্তা করে আঁকতে হবে, বুঝে এটা কয় গেছে? নাম্বার ম্যাথ? কয় নাম্বার ম্যাথ এটা? 10 নাম্বার। 10 না, নাম্বার। 10 নাম্বার না, এটা ডিপেন্ড করে, তোমাদের 3 ক্রেডিটের সাবজেক্ট না, তো এটা ভালোই নাম্বার দিবে, এত সোজা না না। না ওই নাম্বার বলি নাই, আমার স্লাইডের কয় নাম্বার ও আচ্ছা, এটা একদম ওইটা লাস্ট বল। ম্যাথটা। ও, আচ্ছা ঠিক আছে আমি দেখবো। তুমি একবার, আমি বলি, আচ্ছা এটা আমি আগামী ক্লাসে আমি খাতাটা খুঁজে পাচ্ছি না তো, ওখানে এখন করতে তো, ওইটা আমি করলে তোমাকে ছবিতে, ওইটা ছবিতে স্লাইডে অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আর আছে। কালকে কি পড়বা? কালকে ওই পরের স্লাইডে চলে যাই, ইউলার বাকলিং তো শেষ হয়ে গেল, অয়লার বাকলিং তো শেষ হয়ে গেল। আচ্ছা। আহ পরের স্লাইড আমি দিয়ে দিছি আপনাকে, হুম। 25 থেকে 28। আর তুমি ওটাই ওই ওই একসাথে টার্মের গুলো দিয়ে দিও, ঠিক আছে? কোশ্চেন গুলা তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের টার্ম সলভ ওকে পাওয়া যায় না এগুলা? এগুলো সলভ হ্যাঁ, মানে এগুলা আর কেউ করে নাই না এরকম? হয়তো বড় ভাইরা করছে, এখন এখন কথা হচ্ছে কি মানে আমাদের কি এরকম সাইট আছে? অনলাইনের ভিতর তো কার সাথে এখন কন্টাক্ট নাই, বুঝেন নাই? না, এগুলো না, এগুলো সাইট আছে তোমাদের এরকম? আমাদের তো যেরকম একটা সাইট থাকে, সেখানে সব সময় কোয়েশ্চেন সলভ গুলো আপলোড থাকে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা মুভি আর্কাইভের কথা, কোশ্চেন হ্যাঁ, আর্কাইভের কথা বলতেছেন, হ্যাঁ আছে 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 আছে। সবগুলোর কথা আপনি বলছি। ইউপি, আপনি নিজেও বের করতে পারবেন, ইউপি তে গেলেই হয়, ইউপি সি সার্চ দিলে ওখানে কোশ্চেন তাহলে আর্কাইভ তুমি আছে। লিঙ্কটা আচ্ছা দিয়ে আপনাকে দিও, তারপর আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দিয়ে দিও, হ্যাঁ। ওকে, ওকে আচ্ছা ঠিক আছে আজকে সমস্যা নেই। তাহলে ওকে এতটুকুই আচ্ছা থাকলো। কালকে কখন পড়াবেন?